আজকের গল্পটা কিশোরদের জন্য অথবা শিশুদের জন্য বলা যেতে পারে, যদিও এই গল্পটা বড়দের জন্যও বটে, কারণ শিশুসুলভ ভাব বড়দের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছেই। প্রেমেন্দ্র মিত্রের কিশোর সাহিত্য সম্ভার থেকে আজকে বাছাই একটা গল্প, ছোটদের জন্য লেখা অপরূপ কথা। মস্ত বড় রাজা, একালের নয় সেকালের, সুতরাং লোকলস্কর, সৈন্য সামন্ত, হাতি ঘোড়া বিস্তর, তারা লেখাঝোকা নেই। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে সারাদিন লেগে যায়। অবশ্য একটু বেলা করে বেরোতে হয়, মাঝে ঘণ্টাষ্টেক জিরিয়ে নিতে হয় বই কি। হাতিশালে হাতি ছিল, আপাতত মরে গেছে। ঘোড়াশালে ঘোড়া কিন্তু আছে, বুড়ো হয়ে বাতে আর চলতে পারে না, কিন্তু তা হোক, চিহি চিহি করে ডাকে খাবার না পেলে। লোকলস্কর তো বলছি লেখাজোকা নেই, ডাক দিলে অমন পিলপিল করে 4-5 জন বেরিয়ে পড়তে পারে। সবসময় অবশ্য বেরোয় না, মাস কয়েক মাইন না পেয়ে একটু বেয়ারা হয়ে পড়েছে। সুতরাং মস্ত বড় রাজা, রাজার জমকালো দরবার। মন্ত্রী, কোটাল, পাত্র, মিত্র, প্রহরী প্রভৃতি রাজাকে ঘিরে আসর জমিয়ে বসে থাকে। প্রভৃতি অবশ্য একজন ছোকরা চাকর, তাকে নিয়ে হলো 6 জন। মন্ত্রী সবসময় থাকতে পারেন না, মাঝে মাঝে উঠে গিয়ে তাকে বাজার টাজার করে আনতে হয়। কোটাল রান্না চড়িয়ে সময় পেলেই কিন্তু এসে বসেন। পাত্র মিত্র ঠায় বসে থাকেন, তাদের একজনের বাত আর একজনের হাঁপানি। দরবারে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে বাড়ে। রাজসভায় রাজকার্য চলে সারাদিন, গোমরা মুখে সবাই বসে থাকেন। রাজা থেকে থেকে পিঠের জামা তুলে ডাকেন, মন্ত্রী। ব্যাস, আর কিছু বলতে হয় না। মন্ত্রী বজ্র গম্ভীর হাঁক দিয়ে ডাকেন, প্রহরী। প্রহরী এসে লম্বা কুন্নিশ করে ট্যাগ থেকে ঝিনুক বের করে দেয়। মন্ত্রী রাজার পিঠ চুলকে দেন। খানিক বাদে রাজা বলেন, মন্ত্রী চুলকানো থামিয়ে প্রহরীর হাতে ঝিনুক ফিরিয়ে দেন। প্রহরী আবার কুন্নিশ করে ঝিনুক ট্যাকে গুজে নিজের জায়গায় ফিরে যায়। আবার সব চুপচাপ। খানিক বাদে রাজা মন্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে বলেন, মন্ত্রী। কাঁপতে কাঁপতে মন্ত্রী বলেন, হুজুর। তোমার গর্দান যাবে, জানো? আগে হ্যাঁ। কেন জানো? আগে না। রাজা ধমক দিয়ে বলেন, কি জানো না? মন্ত্রী শশব্যস্ত হয়ে বলেন, আগে জানি। বলো কেন? মন্ত্রী আমতা আমতা করেন। রাজা ধমক দিয়ে বলেন, অকর্মণ্য, এত বড় একটা রাজ্যের মন্ত্রী হয়ে কেন তোমার গর্দান যাবে তা তুমি বলতে পারো না? মন্ত্রীর হঠাৎ বুদ্ধি খুলে যায়। বলেন, হুজুর, এত বড় রাজ্যের মন্ত্রী হয়ে এই সামান্য কথা নিয়ে আমি মাথা ঘামাবো? এ হলো কোটালের কাজ। রাজা বলেন, ঠিক বলেছ, বলো কোটাল। কোটাল কানে একটু খাটো, শুনতে পায় না, মাথা নিচু করে নিজের মনে বিড়বিড় করে। রাজা আবার হাঁক দেন, কোটাল। এবার কোটাল শুনতে পায়, লাফ দিয়ে উঠে কুন্নিশ করে বলে, হুজুর। কেন মন্ত্রীর গর্দান যাবে? কিন্তু তাতে হয় না। অগত্যা কোটালকে কানটা ধরে কাছে টেনে মন্ত্রীকে চেঁচিয়ে বলতে হয়, কেন আমার গর্দান যাবে? রাজা জিজ্ঞেস করছেন। এক গাল হেসে এবার কোটাল বলে, আগে ওর আগেই যাওয়া উচিত ছিল, ওর মুখখানাতে বিশ্রী। মন্ত্রীর চোখ মুখ লাল হয়ে ওঠে। রাজা বলেন, চুপ, হলো না। আগে হ্যাঁ বলে কোটাল থপ করে বসে পড়ে। রাজা বলেন, যে বলতে পারবে তার বকশিস মিলবে, ভুল হলে গর্দান। সবাই সবার মুখের পানে চায়, কেউ রাকারে না।
রাজা এক এক করে জিজ্ঞাসা করেন, কেউ কথা কয় না। সবশেষে ডাক পড়ে ছোকরা চাকরের। ছোকরা চাকর একা একাই মেঝে বসে তাস নিয়ে পেটাপিটি খেলে। রাজার ডাকে মুখ না তুলেই বলে, আগে চুলকানো বেশি হয়েছে, আপনার পিঠ জ্বালা করছে। ঠিক। সবাই মাথা নেড়ে বলে, ঠিক, হতভাগা না বললে আমরাও বলতে চাচ্ছিলাম। রাজা বলেন, নাও বকশিস। ছোকরা চাকর মাথা না তুলেই বাঁ হাতটা বাড়িয়ে দেয়। রাজা এ পকেট ও পকেট খুঁজে শেষকালে ফতুয়ার পকেট থেকে একটা আস্ত টাকা বের করে দেন। ছোকরা চাকর সেটা ঠং করে মাটিতে ঠুকে ফিরিয়ে দিয়ে বলে, এটা অচল। রাজা টাকাটি আবার পকেটে পুরে বলেন, আচ্ছা, কাল নিও। তারপর আবার চুপচাপ। রাজার স্মরণ শক্তি অত্যন্ত বেশি। ঘণ্টা কয়েক বাদে মন্ত্রীর দিকে চেয়ে বলেন, তোমার না গরদান যাবে? আগে যাবে বই কি, তবে আজকে তো আর হয় না, আজ কোথাও যাতার না আসতি। বেশ, কাল যেন মনে থাকে। খানিক বাদে রাজার হাই ওঠে। রাজা বলেন, ব্যাস, আজকের মতো সভা ভঙ্গ। এমনি করে রাজ্য শাসন চলে। রাজার দোর্দণ্ড প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। অবশ্য বাঘ জল ছাড়া আরও কিছু খায়। চোর ডাকাত রাজ্যের ত্রিসীমানায় ঘেঁষে না, তাদের মজুরি পোষায় না। এহেন সুখের রাজ্যে একদিন এক বিপদ ঘটল। রাজা সভায় বসে আছেন, মন্ত্রী গেছেন বাজারে, কোটাল রান্নাঘরে। ছোকরা চাকর এসে পৌঁছায়নি। এমন সময় প্রহরী কুর্নিশ করে দাঁড়িয়ে বলল, হুজুর, দুধ এসেছে। রাজার ঘুম এসেছিল। চোখ বুজে বললেন, গরদান নাও। হুজুর, দুধ। রাজা বললেন, দুধ। মন্ত্রী ততক্ষণে বাজার টাজার সেরে পোটলা হাতে সবাই এসে পৌঁছালেন। ব্যাপার বুঝে একটু গলা চড়িয়ে বললেন, হুজুর, দুধ যে অবদ্ধ। অবদ্ধ হলে তো আর কথাই নেই, আগে মাথা নাও। রাজার বিদ্যের বহর স্মরণ করে মন্ত্রী বললেন, আগে দুধকে যে মারতে নেই, শাস্ত্রে বলে, আর তাছাড়া ও যে রামনগরের দুধ। রাজার ঘুমটুম উবে গেল। ধর্মর করে উঠে বসে সভয় বললেন, রামনগরের দুধ কোথায়? শুনতে টুনতে পাইনি তো। রামনগরের রাজাটা যা গোয়ারা চোয়ার, এক্ষুনি যুদ্ধ বসিয়ে বসবে, একটা ছুতো পেলে হয়। আগে হ্যাঁ মহারাজ, শুনেছি তার পুরনো তরোয়ালটায় শান দেওয়ার পর থেকে তিনি সেটা ধার পরীক্ষা করার জন্য উসখুস করছেন। তাই নাকি? আর তোমরা তার দুধকে রেখেছ বসিয়ে? দেখো আবার কি ফ্যাসাদ বাদিয়েছে। ছোকরা চাকর ততক্ষণে এসে পড়েছে। দুধকে ডেকে এনে সেই হাজির করে দিল। দুধ এসে কুন্নিশ করে বলল, হে রাজন। রাজা আতকে উঠে বললেন। মন্ত্রী তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করার জন্যে তার কানে কানে বলে দিলেন, আগে ভয় নেই, ওদের ওরকমই বলার দস্তুর। দূত তখন বলে চললেন, শ্রী 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 শ্রীল শ্রীযুক্ত পরাকান্ত স্বসাগর ধরণীর অধিপতি, স্বর্গ মত্ত পাতাল ত্রিলোকের পালক, চন্দ্র সূর্য যাহার মার্বেলগুলি নক্ষত্রমণ্ডলী। রাজা ফ্যাল ফ্যাল করে একবার সকলের দিকে তাকিয়ে দেখলেন। মন্ত্রী তাড়াতাড়ি কানে কানে বললেন, একটু সবুর করুন মহারাজ, আর একটুখানি বাকি। যাহার ঝাল লণ্ঠন, হিমালয় যাহার ইটের পাজা, নদী সমুদ্র যাহার নালা ডোবা, সেই মহিম অমর অজেয় রামনগরের মহারাজের দ্বারা আদিষ্টিত হইয়া এই পত্র আপনাকে প্রদান করিলাম। দূত রাজার হাতে একটি চিঠি দিল। রাজার মুখে এতক্ষণে হাসি দেখা দিল।
বললেন, ও তাই বলো, চিঠি এনেছে। আমি ভাবি কি না কি ব্যাপার। তারপরই রাজা মুখ গম্ভীর করে এ পকেট ও পকেট হাতড়ে বললেন, এই যা, চশমাটা তো ফেলে এসেছি, নাও পড়ো তো হে মন্ত্রী। মন্ত্রী এর মধ্যে বাজারের পোটলা হাত সাফাই করে সিংহাসনের তলায় লুকিয়ে ফেলেছেন। চিঠি হাতে নিয়ে তিনিও একবার এ পকেট ও পকেট হাতড়ে বললেন, আগে আমিও দেখছি চশমাটা আনিনি, পরহি কোটাল, তোমার তো খুব চোখের জোর। মন্ত্রীর দিকে কটমট করে তাকিয়ে কোটালকে বাধ্য হয়েই চিঠিটা নিতে হয়। তারপর উল্টে পাল্টে, একবার কাছে একবার দূরে, নানা রকম ধরেও কোটালের চিঠি পড়া আর হয় না। রাজা ধমক দিয়ে বললেন, কই হে, পড়ো না, ভারী তো একটা চিঠি, তাই পড়তে দিন কাটবে নাকি? নেহাত চশমাটা ফেলে এসেছি, থাকলে দেখিয়ে দিতাম। কোটাল কাচুমাচু হয়ে বললেন, আগে পড়তে তো এক্ষুনি পারি, কিন্তু এই যে আগাগোড়া ব্যাকরণ ফুল, এমন অশুদ্ধ ভাষা কেমন করে মুখে দিয়ে বার করব? ছোকরা চাকর এতক্ষণ এধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান চিবোচ্ছিল। তাড়াতাড়ি চিঠিটা টেনে নিয়ে বলল, থাক, কাউকে পড়তে হবে না। মন্ত্রী অমনি বলে উঠলেন, হ্যাঁ, পড়ো তো বাবা, এই তো তোমাদের পড়বার বয়স। কোটাল সায় দিয়ে বললেন, আর তোমাদের তো অত শুদ্ধ অশুদ্ধ বিচার নেই, পড়লেই হলো। ছোকরা চাকর চিঠিটা মনে মনে পড়ে ফেলে বলল, রামনগরের মহারাজ আপনার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেছেন। 3 দিনের ভিতর রাজপুত্র নিয়ে বিয়ের জন্য রওনা না হলে রামনগর থেকে 7,000 সেনা তাকে নিতে আসবে। এবার সভা শুদ্ধ সকলের মুখ শুকিয়ে গেল। রাজা ঢোক গিলতে গিলতে বললেন, 7,000? ঠিক পড়ছো তো হে, 7,000? ওকে, হ্যাঁ, 7,000 পদাতিক আর 3,000 ঘোড়া সওয়ারের কথাও আছে। আবার ঘোড়া শহরও আছে? রাজার প্রায় ভিড়মি যাওয়ার অবস্থা। ভিড়মি যাওয়া আশ্চর্যও নয়। প্রথমত রাজার ছেলেই হয়নি, তো রাজপুত্র পাঠাবেন কেমন করে? আবার না পাঠালে 7,000 সৈন্যের নিতে আসা মানে যে কি, তাও আর বোঝা শক্ত নয়। সেকালে যুদ্ধ টুদ্ধ এমনি করেই হতো কি না? রাজা মন্ত্রীর দিকে তাকান, মন্ত্রী তাকান কোটালের দিকে। পাত্র মিত্র মুখ চাওয়াচাই করে। এখন উপায়? রাজা বার কয়েক ঢোক গিলে আমতা আমতা করে বলেন, ওহে দুধ, ওর মানে কি বুঝছো কি না? অর্থাৎ ওই যে কি বলে, বলো না হে মন্ত্রী। এই বলি মহারাজ। মন্ত্রী একবার বেশ করে গলা খাকারি দিয়ে নিয়ে শুরু করলেন, ওহে দূত, ওর মানে কি বুঝছো কি না? দূত এতক্ষণ পর্যন্ত কিঞ্চিত জলযোগের আশায় থেকে থেকে এইবার তার আর কোনো সম্ভাবনা নেই দেখে চটে গিয়েছিল। বলল, যা বলবার তাড়াতাড়ি সেরে নি মশাই, আমার তো আর সারাদিন এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, খাওয়া দাওয়া তো আছে। কিন্তু এত বড় ইশারাটাও মাঠে মারা গেল। রাজা বললেন, নিশ্চয়, বলো না হে মন্ত্রী, যা বলবার। ছোকরা চাকর এবার এগিয়ে এসে হাত তুলে সবাইকে থামিয়ে বলল, ওহে বাপু দূত। দূত চটে উঠে বলল, ওহে বাবু কি হে? আচ্ছা, না হয় ওহে বাছা দূত, তোমার রাজাকে গিয়ে বলো যে রাজপুত্র গেছেন শিকারে, শিকার থেকে ফিরেই তিনি যাবেন বিয়ে করতে। সভা শুদ্ধ সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। দূত রেগে গসগস করতে করতে বলে গেল, কিন্তু বেশি দূর হলে আমরা নিতে আসবো, মনে থাকে জানো? তারপর 1 মাস যায়, 2 মাস যায়। রামনগর থেকে দূত এসে জিজ্ঞাসা করে, কই রাজপুত্র শিকার থেকে ফিরল? ছোকরা চাকর জবাব দেয়, ফিরবে বই কি, এই ফিরল বলে। কিন্তু এমন করে আর কতদিন চলে? রাজপুত্র আর না পাঠালে নয়। ছোকরা চাকর বলে,
মহারাজ, রাজপুত্র খুঁজুন। রাজা বলেন, ঠিক বলেছ। প্রহরী, রাজপুত্র খুঁজে আনো। প্রহরী এসে কিন্তু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে, নড়েও না চড়েও না। মন্ত্রী বলেন, মহারাজ, রাজপুত্রের চেহারাটা কীরকম হবে? এই একটু আজ না পেলে ওই বা খোঁজে কেমন করে? রাজা বলেন, কেন? এই আমার মতন চেহারা। মন্ত্রী রাজার চেহারার দিকে বার কয়েক তাকিয়ে মাথা চুলকাতে থাকেন। রাজা চটে উঠে বলেন, চুপ করে আছো যে বড়, আমার চেহারাটা বলতে চাও খারাপ? আগে মহারাজ, তা কি বলতে পারি, তবে কিনা আপনার মতন সুপুরুষের রাজ্যে আর কোথায় পাবে, তাই ভাবছি। রাজা খুশি হয়ে দন্ত বিকশিত করে বলেন, তা বটে, তা বটে, তবে কি হবে? মন্ত্রী বলেন, এই ধরুন আমাদের, এই নয় আমারই মতো। কোটাল কানে খাটো হলেও এ কথাটা শুনতে পায়, তাড়াতাড়ি উঠে প্রতিবাদ করতে যায়, কিন্তু দরকার হয় না। রাজা তার আগেই হো হো করে হেসে উঠে বলেন, পাগল হয়েছ? রাজকন্যা ভয় পেয়ে মূর্ছা যাক আর কি। মন্ত্রী মুখ চোখ লাল করে গম্ভীর হয়ে যান। শেষ পর্যন্ত ঠিক রাজার মতোই চেহারার দরকার, তবে ততটা ভালো না পেলেও ক্ষতি নেই। চেহারা মেলে, কিন্তু রাজপুত্র হতে কেউ রাজি হয় না। রামনগরের মেয়েদের বড় বদনাম, তারা নাকি বড় বেশি লেখাপড়া জানে, ফট করে যদি কিছু শুধিয়েই বসে। এদিকে রামনগরের আর তস হয় না, এবার রাজপুত্র না গেলে তারা নিতে আসবেই। দুধ বলে গেল। অগত্যা রাজাকে বরযাত্রী নিয়ে বেরোতেই হয়। বরের পালকি খালি চলে। রাজা বলেন, ও হে মন্ত্রী, চোখ দুটো একটু সজাগ রাখো, তেমন তেমন দেখলেই তুলে নেবে। কিন্তু তেমন তেমন আর মেলে না। বরযাত্রীর দল কাঁপতে কাঁপতে গিয়ে রামনগরে ঢোকে। লোকজন ছুটে আসে, বর কই, বর কই বলে। রাজা কাঁদো কাঁদো হয়ে বলে, মন্ত্রী, এবার যে গেলাম। ছোকরা চাকর তাড়াতাড়ি এগিয়ে এসে সকলকে হাঁকিয়ে দেয়। বিয়ের আগে আমাদের বর দেখতে নেই। রাজা বললেন, ঠিক ঠিক, মনে ছিল না। মন্ত্রী বলেন, ঠিক বটে, মনে ছিল না। কিন্তু বিয়ের দিন তো আর চালাকি চলে না। রামনগরের লোক এসে বলে, বর কই? রাজা চান মন্ত্রীর মুখে, মন্ত্রী চান রাজার মুখে। ছোকরা চাকর বলে, আমাদের বিয়ের নিয়ম আলাদা। কি নিয়ম? আমাদের বর সভায় বসে ছদ্মবেশে রাজকন্যাকে খুঁজে বের করে মালা দিতে হয়। তারা বলে, আচ্ছা, তাই সই। মস্ত বড় বিয়ের সভা, লোকজন গিজগিজ করে। সভা জুড়ে বরযাত্রীর দল বসে থাকে। রাজকন্যা মালা হাতে করে সবাই ঢোকেন। এদিক ওদিক চেয়ে আস্তে আস্তে গিয়ে মালা পরিয়ে দেন ছোকরা চাকরের গলায়। রাজা চমকে উঠে বলেন, বুঝি? মন্ত্রী তাড়াতাড়ি তার গা টেপেন। রামনগরের রাজা চোখ পাকিয়ে বলেন, ও যে মানে? মন্ত্রী তাড়াতাড়ি সেরে নিয়ে বলেন, আগে ও যে নয়, ও যে। তবু কটমট করে তাকিয়ে রামনগরের রাজা বলেন, ওই যে কি? আগে মহারাজ বলতে যাচ্ছিলেন, ওই যে আমাদের রাজপুত্র। রামনগরের রাজা হেসে বলেন, ও তাই বলো, সে আর কে না জানে। রাজা বরকনে নিয়ে ঘটা করে দেশে ফেরেন। রামনগরের রাজদরবারে হাসাহাসির ধুম পড়ে যায়। রামনগরের রাজা বলেন, আচ্ছা, বোকা বানানো গেছে, কি বলো মন্ত্রী? রামনগরের মন্ত্রী বলেন, আগে যা বলেছেন। রাজা বলেন, একেবারে বেকার দেশ। কি বলো, রাজকন্যা আর মন্ত্রীকন্যার তফাৎ বুঝতে পারলো না। ছ্যা ছ্যা। কথাটা মন্ত্রীর ভালো লাগে না, তবু রাজার সঙ্গে হাসতে হয়। হাসতে হাসতে বলেন, কিন্তু রাজপুত্রের চেহারাটা ভালো, রাজা হলে মানাবে। রামনগরের রাজা চট করে চটে উঠে বলেন, তার মানে
শুনছিলেন আজকের গল্প অপরূপ কথা। গল্প পাঠে শুভম। এবার থেকে আমাদের সাসপেন্স ওয়ার্ল্ডে তোমরাও লেখা পাঠাতে পারো, তোমাদের নিজের গল্প, নিজের ক্রিয়েশনগুলো আমাদের দিতে পারো, আমরা সেটাকে তুলে ধরতে পারি। আর আমরা আমাদের সাসপেন্স ওয়ার্ল্ড গ্রুপকে বড় করতে চাই এবং তার জন্য সাহায্যের দরকার। যদি তোমাদের মধ্যে কেউ এই গল্প পাঠ করতে চাও, তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো।